গল্পের শুরুতে আমরা একটি আমেরিকান ফুটবল ম্যাচ দেখতে পাই, যেখানে নিকি নামের এক ব্যক্তি তার বান্ধবী জেসের সাথে ভিআইপি স্ট্যান্ডে আরামে বসে আছে। খেলা চলছে, কিন্তু নিকি খেলার চেয়ে ভিড়ের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। সে দেখতে পায় একজন সুন্দরী মেয়ে তার আসন ছেড়ে উঠে চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে তার মনে একটি দুষ্টুমি ভরা বুদ্ধি আসে। সে জেসের সাথে একটি ছোট বাজি ধরে বলে, দেখা যাক কতজন লোক মেয়েটির দিকে ফিরে তাকায়। কাছেই বসা একজন লোক, লিওয়ান, বলে যে সেও বাজিতে যোগ দিতে চায়, এবং নিকি রাজি হয়ে যায়। সবাই মজা করে $10 বাজি ধরে এবং গুনতে শুরু করে। মেয়েটি যখন স্ট্যান্ড ছেড়ে চলে যায়, তখন শেষ পর্যন্ত গোনা হয় যে এই বাজিতে 7 জন লোক তার দিকে ফিরে তাকিয়েছিল। জেস সবচেয়ে কাছের সংখ্যাটি অনুমান করেছিল, তাই সে জিতে যায়। লিউবান কোনো দ্বিধা ছাড়াই তাকে টাকাটা দিয়ে দেয় এবং তারপর পরের রাউন্ড শুরু করার প্রস্তাব দেয়। এবার বাজি হলো কে পরের ফাউলটি করবে। জেস খেলা সম্পর্কে তেমন জানে না বলে সরে দাঁড়ায়, কিন্তু নিকি ঝাঁপিয়ে পড়ে এবং $1000 বাজি ধরে। বাঁশি বাজার সাথে সাথে রেফারি ফাউলের ইঙ্গিত দেয় এবং দেখা যায় যে এটি নিকি যে দলের ওপর বাজি ধরেছিল সেই দলই করেছে। সে জিতে যায় এবং টাকাটা পকেটে রাখে। হেরে যাওয়ার পরেও লিওয়ান আরও উত্তেজিত হয়ে বলে, এবার চলো $5000 বাজি ধরি। এখন প্রশ্ন হলো, খেলোয়াড়টি বল পাস করবে নাকি বল নিয়ে দৌড়াবে। $5000 বাজি ধরতে গিয়ে নিকি একটু দ্বিধা করে, কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়। লিওয়ান অনুমান করে যে খেলোয়াড়টি দৌড়াবে এবং নিকি বলে যে সে পাস করবে। বাঁশি বাজার সাথে সাথেই খেলোয়াড়টি আসলে বল নিয়ে দৌড়ায়, যার মানেই নিকি $5000 হারে। এবার নিকি সিদ্ধান্ত নেয়, ঠিক আছে, আমরা $5000 হেরেছি, এখানেই থেমে যাই, এবং জেসকে কফি খেতে আসতে বলে। সে চলে যেতে চায়, কিন্তু লিওয়ান জোর করে। সে বলে, আপনি ভিআইপি লাউঞ্জে বসে আছেন, আপনার টাকা আছে, $5000 জন্য কেন মন খারাপ করছেন? চলুন আরও একটি বাজি খেলি, এবার $10,000 জন্য। অবশেষে নিকি রাজি হয়। এখন প্রশ্ন হলো, খেলোয়াড়টি পরের পাসটি সঠিকভাবে সম্পন্ন করতে পারবে কি না। নিকি হ্যাঁ ভবিষ্যৎবাণী করে, কিন্তু অন্য দলটি পাসটি ধরে ফেলে বা ইন্টারসেপ্টস করে। নিকি এখন $15,000 হেরেছে। টাকা বের করার সময় নিকি একটু বিরক্ত হয়। সে এক মুহূর্ত ভাবে এবং বলে, এবার চলো $50,000 বাজি ধরি। এটা শুনে জেস হতভাগ হয়ে যায়, কিন্তু নিকিকে রাগান্বিত দেখাচ্ছিল। এই সময়ে ভাগ্য তার পক্ষে ছিল না। সে পরের বাজিটিও আবার হারে এবং আরও $50,000 দিতে হয়। এখন জেস তাকে অবিলম্বে থামতে অনুরোধ করে, কিন্তু নিকির রাগ এবং অহংকার তাকে গ্রাস করে। কিছু না ভেবেই সে পরের বাজি ধরে $1,00,000। লিওয়ান হাসে এবং তাকে টিটকারি দিয়ে বলে, তোমার কাছে কি এত টাকা আছেও? নিকি নীরবে একগোছা নগদ টাকা টেবিলের ওপর ছুঁড়ে ফেলে। এটা দেখে লিওয়ানও উত্তেজিত হয়ে ওঠে। এবার নিকি বাজি ধরে যে পরের পাসটি ধরে ফেলা হবে এবং সফল হবে না, কিন্তু পাসটি সফল হয়। এখন নিকির $1,00,000 ক্ষতি হয়েছে। এই গোলমাল থেকে কিভাবে বের হবে তা সে বুঝে উঠতে পারে না। তার এমন আচরণে জেসও হতবাক। কিন্তু এখন খেলা একটি খুব গুরুতর পর্যায়ে পৌঁছেছে। নিকি বলে, আমার কাছে আর $1,000,000 আছে, চলো এটা বাজি ধরি, দেখা যাক কে জেতে। এবার কার্ড খেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু লিওয়ান ক্রমাগত জিতছে, সে এখন উত্তেজনায় পাগল হয়ে যাচ্ছে। সে নিকির দিকে এটিএম মেশিনের মতো করে তাকাতে শুরু করে। লিওয়ান তার কার্ডটি তোলে, এটি হলো ক্লাবসের 5। এখন নিকিকে কেবল 5-এর চেয়ে বেশি মানের একটি কার্ড তুলতে হবে। তার জেতার সম্ভাবনা খুবই বেশি। নিকি একটি কার্ড তুলে নেয় এবং অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সেটি উল্টে দেয়, কিন্তু এটি হলো হার্টসের 3। এটা দেখে জেস সঙ্গে সঙ্গে চেয়ার থেকে পড়ে যায়। যখন নিকি খেলা শুরু করেছিল, তখন তার উদ্দেশ্য ছিল কেবল $10 বাজি ধরা, কিন্তু এখন সে 1,000,000-এরও বেশি হারিয়েছে। এমন লজ্জাজনক পরাজয়ের পর তার আর কিছু বলার ছিল না, তাই সে চুপচাপ জেসের হাত ধরল এবং হাঁটতে শুরু করল। সে গভীরভাবে হতাশ ছিল, কিন্তু লিওয়ান তাকে আরও বেশি টিটকারি দিতে শুরু করে। সে বলে, মাস্টারের সাথে লাগতে গেলে এমনই হয়। নিকি থেমে যায় এবং আরও একটি বাজি ধরে, এবার $2,000,000-এর জন্য। এবার ধারণাটি ছিল একটু ভিন্ন। নিকি চ্যালেঞ্জ জানায় যে লিওয়ান একটি দূরবীন ব্যবহার করে যেকোনো একজন খেলোয়াড়কে বেছে নিতে পারে, এবং নিকি যদি খেলোয়াড়টির জার্সির নম্বরটি সঠিকভাবে অনুমান করতে পারে, তবে জয় তার হবে। লিওয়ান একটু বিভ্রান্ত হয়ে যায়। সে বলে, এটা তো মন পড়ার মতো, মনে হচ্ছিল নিকি নিজেই নিজের ব্যর্থতার পথ তৈরি করছে। লিওয়ানও সন্দেহ করতে শুরু করে যে নিকি হয়তো প্রতারণা করছে। তার সন্দেহ দূর করার জন্য নিকি বলে, ঠিক আছে, এবার আমি অনুমান করব না, জেস করবে। জেস রাগান্বিতভাবে নিকির দিকে তাকায়। কি ঘটছে তা সে বুঝতে পারছিল না। সে বলল, এত লোকের মধ্যে আমার সঠিক জার্সির নম্বর অনুমান করার সম্ভাবনা কতটুকু? এই বলে সে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লিওয়ানের নিরাপত্তা কর্মী তাকে থামিয়ে দেয় এবং তাদের মধ্যে একটি ছোটখাটো ঝগড়া শুরু হয়। জেস নিজেকে একটু শান্ত করে। নিকি তাকে বলল শুধু মাঠের চারপাশে তাকাতে এবং যেই নম্বরটি তার নিজের মতো মনে হবে সেটি বলতে। লিওয়ান দূরবীনটি হাতে নেয় এবং একজন খেলোয়াড়কে বেছে নেয়। তারপর জেস দূরবীনটি নেয় এবং পুরো মাঠটি স্ক্যান করে। সে সর্বত্র জার্সির নম্বর দেখতে পাচ্ছিল। সে কিভাবে অনুমান করবে? তারপর তার চোখ একটি পরিচিত মুখের উপর পড়ে এবং নিকির কথা মনে পড়ে যায় যে তার এমন একটি নম্বর বেছে নেওয়া উচিত যা তার নিজের মতো মনে হয়। তাদের বন্ধু ফারহাদ 55 নম্বর জার্সি পরেছিল। জেস বুঝতে পারল যে এটি সবই নিকির পরিকল্পনার অংশ ছিল। সে 55 নম্বর বলল এবং এটি ছিল সঠিক উত্তর। লিওয়ান হতবাক হয়ে গেল। জেসও ভাবতে শুরু করে যে নিকি কিভাবে জানত লিওয়ান এই নম্বরটি বেছে নেবে। তবে সেই মুহূর্তে এটি কোনো ব্যাপার ছিল না। তারা ইতিমধ্যে বাজি জিতে গিয়েছিল। তারা দুজনেই $1,000,000 লাভ করে এবং হারানোর সমস্ত টাকা ফেরত পায়। নগদ টাকায় ভরা দুটি বড় ব্যাগ নিয়ে তারা গাড়ি করে স্টেডিয়াম ছেড়ে চলে যায়। নিকি জেসকে বলল যে সবকিছুই তাদের পরিকল্পনার অংশ ছিল। তারা দীর্ঘদিন ধরে লিওয়ানের ওপর নজর রাখছিল,
লিউয়ান তার খারাপ জুয়ার অভ্যাসের জন্য উচ্চ সমাজে সুপরিচিত ছিল। তার সামনে রাখা যে কোনো বাজিতেই সে ঝাঁপিয়ে পড়ত। নিকির দল পুরো পরিকল্পনাটি সাজিয়েছিল। লিউয়ান তার হোটেলে ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই 55 নম্বরটি তার অবচেতন মনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। নিরাপত্তা কর্মীর লেবেল পিনে 55 নম্বরটি লেখা ছিল। স্টেডিয়াম যাওয়ার পথে সাইনবোর্ডগুলোতেও একই নম্বর দেখা যায়। তারা কেবল তাকে নম্বরটি দেখায়নি, তারা তাকে শুনিয়েছেও। ম্যাচ দেখতে আসার সময় লিওয়ানের গাড়িতে এমন একটি গান বাজানো হয়েছিল যা বারবার 55 নম্বরটি পুনরাবৃত্তি করছিল। গানটিতে এই নম্বরটি 124 বার বলা হয়েছিল, যা বারবার লিওয়ানের মনোযোগ সেদিকে টেনে নিচ্ছিল। তাকে ফারহাদের একটি ছবিও দেখানো হয়েছিল, যা একটি ভিজুয়াল মেমোরি তৈরি করতে সাহায্য করেছিল। তাই লিওয়ান যখন দূরবীনের মাধ্যমে তাকালো, তখন স্বাভাবিকভাবেই তার মন 55 নম্বরের দিকে গেল এবং জেস ফারহাদকে দেখার সাথে সাথেই 55 নম্বর বলে দিল। জেসকে আগে থেকে কিছু বলা হয়নি, তাই পুরো খেলা জুড়ে তার অভিব্যক্তি স্বাভাবিক থাকবে। এইভাবে কেউ তাকে সন্দেহ করবে না। সবকিছু শুনে জেস নিকির ওপর সম্পূর্ণরূপে মুগ্ধ হয়। এরপর গল্পটি আমাদের কয়েকদিন পিছনে নিয়ে যায়। মাত্র কয়েকদিন আগে নিকি একটি রুমে বিছানায় শুয়েছিল এবং জেস তার পাশে ছিল, আর একজন লোক তার মাথায় বন্দুক তাক করেছিল। জেস তার পাশে বসেছিল, যার সাথে তার সম্প্রতি দেখা হয়েছিল। এটা স্পষ্ট ছিল যে কেউ নিকিকে ফাঁদে ফেলেছে, কিন্তু তার মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না। সে শান্তভাবে বলল, আমার কাছে এক পয়সাও নেই, গুলি করতে চাইলে করো। বন্দুকধারী লোকটি নিকির প্রতিক্রিয়া দেখে দ্রুত বুঝতে পারল যে এই লোকটি চালাক, এমনকি তাদের থেকেও বেশি ধূর্ত, এবং তার অনুমান একেবারে সঠিক ছিল। নিকি ছিল একজন মাস্টার কন আর্টিস্ট, মানে প্রতারক, যে দারুণ দক্ষতার সাথে ছোটখাটো চুরি করত। জেস তাকে ধোঁকা দিয়ে সেই রুমে এনেছিল, কিন্তু নিকি তার মধ্যে একটি স্বাভাবিক প্রতিভা দেখতে পায়। সেই সময় জেস কিছুই বুঝতে পারেনি। যখন বন্দুকধারী লোকটি চলে গেল, নিকি জেসকে বলল, তোমার একটা উপহার আছে। যদি তুমি মানুষকে ধোঁকা দেওয়ার এই ক্ষমতাকে শান দিতে পারো, তবে তুমি খুব আরামদায়ক জীবনযাপন করতে পারবে। নিকি বলল, এটা আমাদের পারিবারিক ব্যবসা। আমার বাবা, তার বাবা, তারা সবাই ছিল কনম্যান। আমরা জন্মগতভাবে প্রতারক। প্রতিটি কৌশল, প্রতিটি চাল আমাদের কাছে একটি খেলা। সময় নষ্ট না করে জেস কিছু টাকা বের করে বলল, আমি আপনার কাছ থেকে শিখতে চাই। নিকি রাজি হলো। বেরিয়ে যাওয়ার সময় সে জেসের একটি আংটি চুরি করল এবং সে টেরও পেল না। যখন সেটা বুঝতে পারল, ততক্ষণে তার ঘড়িটিও গায়েব হয়ে গেছে। যখন সে ঘড়িটি তার হ্যান্ডব্যাগে রেখেছিল, নিকি ততক্ষণে তার মানিব্যাগ নিয়ে নিয়েছে। এই সমস্ত কৌশলের পরে নিকি বলল, হাতের কারসাজি, সময় জ্ঞান এবং সামান্য স্টাইল, এই কাজের জন্য কেবল এটুকুই দরকার। তারপর নিকি তাকে বিদায় জানায় এবং চলে যায়। কয়েক মাস পর জেস নিকিকে নিউ অর্লিন্সে খুঁজে পায়, যেখানে সে একটি নতুন দল তৈরি করা শুরু করেছিল। তাদের এই সাক্ষাৎটি আসলে একটি পরীক্ষা ছিল। সে দেখতে চেয়েছিল জেস তার দলে যোগ দেওয়ার যোগ্য কিনা। জেস রাজি হলে নিকি তার দলের একজন সদস্যের সাথে তাকে একটি মেলায় পাঠায়। এটি ছিল তার প্রথম ব্যবহারিক অ্যাসাইনমেন্ট। সে হাতে একটি ম্যাপ নিয়ে লোকেদের দিক নির্দেশ জিজ্ঞাসা করতে শুরু করে। যখন সে লোকেদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিচ্ছিল, তখন তার সঙ্গে গোপনে একজন পর্যটকের ক্যামেরা লেন্স চুরি করে নেয়। তারপর দলের আরেকজন সদস্য ইচ্ছাকৃতভাবে একজনের সাথে ধাক্কা খায় এবং জেস তার মানিব্যাগ নিয়ে নেয়। জেস এখন তার চুরির ধরনে আরও আত্মবিশ্বাসী হতে শুরু করে। চপস্টিক ব্যবহার করে সে আরেকজন মহিলার ব্যাগ থেকে মানিব্যাগ বের করে নেয়। সবকিছু এত মসৃণভাবে চলছিল যে কেউ তাদের সন্দেহও করেনি। নিকি একটি বিল্ডিংয়ের ওপর থেকে সবকিছু দেখছিল। সে দালকে জেসকে একা ঠেকে যেতে বলল। এবার তার একা উড়ে যাওয়ার পালা। জেস একের পর এক দামি জিনিস চুরি করতে শুরু করে এবং প্রতিটি চুরির সাথে সাথে নিকির প্রতি তার সম্মান বাড়তে থাকে। এবার নিকি তাকে আরও একটি বড় অ্যাসাইনমেন্ট দিল। এবার একটি হাইটেক স্ক্যাম। বিশেষ লেন্সের সাহায্যে তারা অন্যান্য খেলোয়াড়দের কার্ড দেখতে পারত এবং সহজেই তাদের হারাতে পারত। ক্রেডিট কার্ড চুরিরও একটি ব্যবস্থা ছিল। চুরি করা কার্ডটি গোপনে একজন সতীর্থের কাছে পাঠানো হতো, যেখানে একটি ডিভাইস তার ডেটা কপি করে নিত এবং তারপর কার্ডটি মালিকের পকেটে ফিরিয়ে দেওয়া হতো। কেউ বুঝতে পারার আগেই তাদের পুরো অ্যাকাউন্ট খালি হয়ে যেত। আরেকটি স্ক্যাম ছিল একটি নকল এটিএম মেশিন। যখনই কেউ টাকা তুলত, এটিএম গোপনে তাদের পিন সংরক্ষণ করত। ফারহাদ পরে মেশিনটি সরিয়ে নিত এবং সমস্ত ডেটা চুরি করত। সব চুরি হওয়া ক্রেডিট কার্ড বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো হয়েছিল। সেগুলো ব্যবহার করে দামি বিলাসবহুল জিনিসপত্র কেনা হয়েছিল এবং সবশেষে তাদের ডেটা কালো বাজারে বিক্রি করা হয়েছিল। একদিন জেস একটি সুন্দর নেকলেস দেখে এবং সেটি পরে, কিন্তু নিকি সাথে সাথে তাকে সেটি খুলে ফেলতে বলল। সে কঠোরভাবে বুঝিয়ে দিল যে সমস্ত জিনিস বিক্রি করতে হবে, ব্যক্তিগতভাবে কিছুই রাখা যাবে না। জেস প্রথমবারের মতো এই বড় আকারের জালিয়াতি দেখছিল। চুরি হওয়া জিনিসের পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকার অনুভূতি ছিল অতি বাস্তব। পরের দিন জেস এবং ফারহাদ একটি ধনী এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। তাদের কাজ ছিল অভিনয় করা। ফারহাদ হঠাৎ অজ্ঞান হয়ে যায় এবং জেস চিৎকার করতে শুরু করে, দয়া করে কেউ আমাদের সাহায্য করুন, দয়া করে। এটি ছিল একটি মনোযোগ সরানোর কৌশল, যা দলের বাকি সদস্যরা তাদের আশেপাশের ধনী লোকদের কাছ থেকে চুরি করার জন্য ব্যবহার করেছিল। কাজ শেষ হওয়ার পর পুরো দল একটি অ্যাম্বুলেন্সে লুকিয়ে পালিয়ে যায়। পুরো পরিকল্পনাটি এত নিখুঁতভাবে সম্পাদিত হয়েছিল যে কেউ কিছুই বুঝতে পারেনি। সেই রাতে তারা সবাই একসাথে উদযাপন করেছিল। নিকি সবাইকে প্রশংসা করে, কারণ তারা মাত্র এক সপ্তাহে $1.2 মিলিয়ন আয় করেছিল। পরের দিন দলের সব সদস্য যার যার পথে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কাগজপত্র নষ্ট করা হয়েছিল এবং নিকি সবাইকে আশ্বাস দিয়েছিল যে তাদের টাকা কয়েকদিনের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। কিন্তু দলের পুরনো সদস্যরা জানত যে নিকির এখনও একটি শেষ মিশন বাকি আছে। পরের দিন সকালে নিকি জেসকে স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে নিয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে তারা কিভাবে $1 মিলিয়ন উপার্জন করতে পারে তা দেখানোর জন্য সে জেসের সামনে একটি পূর্ণ প্রদর্শনী করে। ততক্ষণে জেস নিকির প্রেমে পড়তে শুরু করেছিল।
সে ভেবেছিল সে নিকির বান্ধবী এবং তাই সে তাকে এসব দেখাচ্ছে, কিন্তু নিকি তাকে কেবল নিজের সুবিধার জন্য দলে অন্তর্ভুক্ত করেছিল। সবকিছু শেষ হবার পর নিকি তাকে $৮০,০০০ নগদ টাকা দেয় এবং অবশেষে বিদায় জানায়। জেস অশ্রুসিক্ত চোখে তার দিকে তাকায়। তার হৃদয় ভেঙে গিয়েছিল, কারণ সে নিকির প্রেমে পড়েছিল। একই সাথে তার মনে হয়েছিল যে $৮০,০০০ খুব কম, কারণ নিকি এইমাত্র $1 মিলিয়ন উপার্জন করেছে। কিন্তু নিকির জগতে আবেগের কোনো স্থান ছিল না। জেস এখন তার আসল রূপ দেখেছিল। প্রায় ৩ বছর পর একটি রেসিং কার একটি সার্ভিস স্টেশনে এসে থামে এবং আমরা আবার নিকিকে দেখতে পাই। তার চোখে ক্লান্তি ছিল এবং তার চেহারায় লেখা ছিল যে তার টাকা ফুরিয়ে আসছে। দুপুরের খাবারের সময় সে একটি রেস কার দলের মালিক জর্জের সাথে দেখা করে। জর্জের গবেষণা টিম EXR নামক একটি নতুন অ্যালগোরিদম তৈরি করেছিল, কিন্তু জেতার সম্ভাবনা বাড়ানোর জন্য সে এটি উন্নত করতে চেয়েছিল। তাই সে নিকিকে নিয়োগ করে। পরিকল্পনাটি ছিল সহজ। নিকি তাদের প্রধান প্রকৌশলী হবার ভান করবে। তারপর তারা জর্জ এবং নিকির মধ্যে একটি নকল ঝগড়া মঞ্চস্থ করবে, যাতে অন্য দলগুলো তাদের ফাঁদে পড়ে। এরপর নিকি প্রতিদ্বন্দ্বী দলের কাছে EXR এর একটি নকল সংস্করণ বিক্রি করবে। যখন জর্জের দল আসল সিস্টেমটি ব্যবহার করবে এবং সহজেই জিতবে। চুক্তির অংশ হিসাবে এই কাজের জন্য নিকির €1 মিলিয়ন পাওয়ার কথা ছিল এবং নকল সিস্টেম বিক্রি করে সে যে টাকা আয় করবে তাও তার হবে। নিকি ভেবেছিল এই কাজটি একটি রসিকতা, সে ঘুমিয়েও এমন একটি স্ক্যাম করতে পারত। কিন্তু জর্জের বাটলার তাকে একেবারেই বিশ্বাস করত না। সে সরাসরি নিকিকে হুমকি দিয়ে বলল, যদি তুমি কিছু ভুল করো আমি তোমাকে সরাসরি বুকে গুলি করব। নিকি একটি ট্যাক্সিডো পরে সেই সন্ধ্যায় একটি পার্টিতে যোগ দিতে বেরিয়ে গেল। নিকি এবং জর্জের মধ্যে পরিকল্পনা ছিল ভিড়ের সামনে একটি নকল ঝগড়া মঞ্চস্থ করা। কিন্তু তাদের পরিকল্পনা পুরোপুরি ভেস্তে যায় যখন জেস একটি লাল পোশাকে সিঁড়ি দিয়ে হেঁটে আসে। সে সোজা জর্জকে জড়িয়ে ধরতে গেল। এটা দেখে নিকির চোখ রাগে ভরে গেল। তার মন শূন্য হয়ে গেল। সে ৩ বছর ধরে জেসকে দেখেনি, আর এখন সে অন্য কারো সাথে, এবং সেও সেই লোক যার কাছে নিকি ভাড়া করা হয়েছে। জেস শান্তভাবে নিকির কাছে হেঁটে এসে তাকে বলল যে সে আর কন আর্টিস্ট নয় এবং ৩ বছর আগে যা ঘটেছিল তার কোনো ব্যাপার নয়। সে আরও বলল যে জর্জ তাদের অতীতের সম্পর্ক সম্পর্কে কিছুই জানে না এবং এটি গোপন রাখাই সবচেয়ে ভালো হবে। এটা শুনে নিকি ক্ষিপ্ত হয়ে ওঠে। সে ১ গ্লাস ভদকা তুলে নেয় এবং ১ চুমুকে পান করে। আগে সে রাগান্বিত হওয়ার অভিনয় করার পরিকল্পনা করেছিল, কিন্তু এখন সে সত্যিই রাগান্বিত ছিল। সবার সামনে জর্জের সাথে ঝগড়াটা আর নাটক ছিল না, এটা ছিল বাস্তব। তাদের ঝগড়া প্রতিদ্বন্দ্বী রেসিং দলের দৃষ্টি আকর্ষণ করেছিল, ঠিক যেমনটি পরিকল্পনা করা হয়েছিল। শীঘ্রই নিরাপত্তা কর্মীরা এসে নিকিকে পার্টি থেকে বের করে দেয়, কিন্তু এখন তার হাতে প্রতিদ্বন্দ্বী দলের ব্যবসায়ী কার্ড ছিল। পরের দিন সকালে নিকি ম্যাকলারেন দলের মালিকের সাথে দেখা করে। সে সরাসরি বলল, আমি আপনাকে EXR সিস্টেমটি বিক্রি করতে চাই, এর দাম পড়বে €3 মিলিয়ন। দলের মালিকের টাকার কোনো অভাব ছিল না, তাই দর কষাকষির কোনো দরকার ছিল না। সে সাথে সাথেই ট্র্যাকে সিস্টেমটি পরীক্ষা করে এবং যখন সে ফলাফল দেখল তখন তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। নিকি প্রতিশ্রুতি দিল যে সম্পূর্ণ সফটওয়্যারটি ৪৮ ঘন্টার মধ্যে সরবরাহ করা হবে। এদিকে জেসের সাথে রাস্তায় ফারহাদের দেখা হয়। ফারহাদকে নিকি পাঠিয়েছিল। সে জেসকে বলল যে ৩ বছর আগে নিকির চলে যাওয়া প্রয়োজন ছিল। তার আর কোনো উপায় ছিল না। ফারহাদ আরও বলল যে নিকি এখনও তাকে ভালোবাসে। তারপর সে জেসকে একটি বাক্স দিল যার মধ্যে সেই নেকলেসটি ছিল, যা জেস একবার পছন্দ করেছিল। এটি আসল হোক বা নকল তাতে কিছু যায় আসে না। এটি দেখে জেসের মন গলে গেল। সে ফারহাদকে বলল যে সে নিকিকে বিশ্বাস করতে পারে না, কিন্তু তার চোখ অন্য কিছু বলছিল। এখনও তার জন্য তার মনে অনুভূতি ছিল। যাই হোক, চুক্তির দিন নিকি হাজির হয় এবং ম্যাকলারেন দলের মালিকের কাছে সফটওয়্যারটি হস্তান্তর করে। বিনিময়ে একজন শক্তিশালী লোক তাকে €3 মিলিয়ন ভর্তি একটি কেস দেয়। কিন্তু নিকির স্বভাব এমন ছিল যে সে ঝুঁকি না নিয়ে কখনো কাজ করত না। সে গোপনে একই সফটওয়্যারের একটি কপি প্রতিটি রেসিং দলের কাছে বিক্রি করে দিয়েছিল। প্রতিটি হ্যান্ডশেক তাকে আরও মিলিয়ন মিলিয়ন ইউরো এনে দেয়। যে তার সাথে হাত মেলায় সে তাকে মিলিয়ন মিলিয়ন টাকা দেয়। রেস শুরু না হওয়া পর্যন্ত কেউ জানতে পারেনি যে প্রতিটি দলের কাছে হুবহু একই EXR সিস্টেম বিক্রি করা হয়েছে। সেই রাতে পালিয়ে যাওয়ার পরিবর্তে নিকি জেসকে মেসেজ করে বলল যে সে যদি সময়মতো আসে তবে তারা একসাথে পালাতে পারবে। নিকি অপেক্ষা করল, কিন্তু কেউ এলো না। যখন সে হাল ছেড়ে চলে যাওয়ার জন্য ঘুরল তখনই জেস হাজির হলো, কিন্তু পালানোর জন্য খুব দেরি হয়ে গিয়েছিল, কারণ সেই মুহূর্তে সেই শক্তিশালী লোকটি যে ম্যাকলারেন দলের পক্ষ থেকে তাকে €3 মিলিয়ন দিয়েছিল সে নিকির সামনে এসে দাঁড়ায়। আসলে সে ছিল জর্জের লোক। সে সত্য জানতে পেরেছিল যে নিকি নকল সফটওয়্যারের পরিবর্তে আসলটি বিক্রি করেছে। এখন তার €1 মিলিয়ন জন্য কোনো চিন্তা ছিল না। সে তার সম্পূর্ণ রেসিং গিয়ার পরে এবং ইচ্ছাকৃতভাবে নিকির গাড়ির সাথে ধাক্কা মারে। একটি ভয়ানক দুর্ঘটনার পর নিকি এবং জেস উভয়কেই ধরে ফেলা হয়। তাদের বেঁধে রাখা হয় এবং চুরি হওয়া সমস্ত নগদ টাকা জর্জের সামনে রাখা হয়। জর্জ ক্ষিপ্ত ছিল। সে সেই সফটওয়্যারটি তৈরি করতে €40 মিলিয়ন খরচ করেছিল এবং এখন সব কিছু নষ্ট হয়ে গেছে। সবচেয়ে খারাপ বিষয় হলো সে এখনও বুঝতে পারছিল না যে নিকি কিভাবে আসল সফটওয়্যারটি চুরি করেছিল। যখন নিকি কিছু বলল না, জর্জ জেসের নাক চেপে ধরল, তার নিঃশ্বাস বন্ধ করে দিল। এটা দেখে নিকি ভেঙে পড়ল। সে সব কিছু স্বীকার করল, কিভাবে সে তার পুরনো ভালোবাসাকে পুনরুজ্জীবিত করে জেসকে আবার তার প্রেমে ফেলেছিল। সে বলল সে তাকে সেই একই নেকলেস দিয়েছিল যা জেস একবার পছন্দ করেছিল, কিন্তু এবার সেটির ভিতরে একটি বিশেষ চিপ ছিল। জর্জ সফটওয়্যারটি খোলার সাথে সাথে সেই চিপটি তার পাসওয়ার্ড চুরি করে এবং ডেটা কপি করে নেয়। এটা শুনে জেসের মন ভেঙে গেল। তার চোখ দিয়ে জল পড়তে লাগল।
কিন্তু জর্জ এবং তার লোকেরা হাসতে শুরু করল। তারা গল্পটি পছন্দ করেছিল, কিন্তু একটি শব্দও বিশ্বাস করেনি। জর্জ তখন বলল, জেস কখনোই আমার বান্ধবী ছিল না। আমি জানি সে কেবল আমার টাকার জন্য আমার সাথে ছিল। জেস স্বীকার করে যে সে কেবল জর্জের দামি ঘড়ির সংগ্রহ চুরি করার জন্য ভালোবাসার ভান করছিল। নিকি হতবাক হয়ে গেল। তাহলে জেস নিকিকে ঈর্ষান্বিত করার জন্য জর্জের প্রতি তার ভালোবাসার ভান করেছিল? এখন তারা দুজনেই ধরা পড়েছে। জর্জ বাটলারের দিকে ফিরে জানতে চাইল নিকি কিভাবে সফটওয়্যারটি চুরি করতে পারল। নিকি মুখ খোলার সাথে সাথেই বাটলার হঠাৎ একটি গুলি চালায়। এটি সরাসরি নিকির বুকে আঘাত করে। জর্জের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে বাটলারকে বলল, আমি আবার টাকা উপার্জন করতে পারবো, কিন্তু যদি হত্যার জন্য ধরা পড়ি তবে আমি শেষ। জর্জ দ্রুত বাটলারকে বরখাস্ত করে এবং গুদাম থেকে পালিয়ে যায়। জেস পাগলের মতো কাঁদছিল, কিন্তু বাটলার শান্তভাবে বলল, চিন্তা করার দরকার নেই, আমি আসলে নিকির লোক। সত্যি বলতে বাটলার ছিল নিকির বাবা। সে সাবধানে গুলি চালিয়েছিল, হৃদয়ের খুব কাছে, ভেদ করে নয়। সে টেপ দিয়ে ক্ষতটি সিল করে দিল, অতিরিক্ত রক্ত বের করার জন্য একটি সূঁচ ব্যবহার করল এবং নিকির বাকের চাপকে সামঞ্জস্য করল। হঠাৎ নিকি চোখ খুলল, সে বেঁচে ছিল। এটা ছিল একটি পাগলের মতো পরিকল্পনা, কিন্তু এটা কাজ করেছিল। তাদের পিছনে পড়েছিল টাকার এক বিশাল স্তূপ। তারা তিনজন গুদাম ছেড়ে চলে গেল। নিকি আসলে এতিম ছিল এবং এই লোকটিই তাকে বড় করেছিল। সেই নিকিকে ব্যবসার সব কৌশল শিখিয়েছিল। তাদের নিয়ম ছিল সহজ, কখনোই আবেগপ্রবণ হবে না। কিন্তু এখন নিকি সত্যিই জেসের প্রেমে পড়েছিল। বাটলার তাদের দুজনকে রাস্তার পাশে ছেড়ে দিয়ে সব টাকা নিয়ে চলে গেল। নিকির কাছে আর কিছুই ছিল না, কিন্তু হাসপাতালের পথে সে জেসের হাতে কিছু একটা জলজল করতে দেখল। এটি ছিল জর্জের 2 লাখ ইউরোর একটা ঘড়ি। নিকি তার দিকে তাকালো, জেস তার দিকে তাকালো, এবং দুজনই হাসল। এই ধরনের কৌশল এবং হাতের কারুসাজির সাথে তারা বিশ্বের যেখানেই থাকুক না কেন, তারা কখনোই অভুক্ত থাকবে না। আপনি যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তবে লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।